স্বাগত সংস্কৃত সুভাষিতম ইউটিউব চ্যানেলে। বিগত পর্বে আমরা মেঘদূত গীতিকাব্য সম্পর্কে বিস্তৃত জেনেছি। বিষয়বস্তু কী আছে, এর উৎস কী, এছাড়াও আমরা কবি পরিচিতি, কবির জন্মস্থান, জন্ম সময় এগুলো সম্পর্কে আমরা জেনেছি। আজ আমরা মেঘদূতম এই গীতিকাব্যের অর্থাৎ মহাকবি কালিদাস রচিত যে মেঘদূতম গীতিকাব্য বা খণ্ডকাব্য, এর ভূমিকা সম্পর্কে আমরা একটু জেনে নেব এবং তার সঙ্গে আমরা মেঘদূতম গীতিকাব্যের পূর্ব মেঘের অন্তর্ভুক্ত যে শ্লোক পাঠ্যাংশে রয়েছে সেগুলো নিয়েও আমরা একটু আলোচনা করব। তো প্রথমেই জেনে নিই মেঘদূতম গীতিকাব্যের ভূমিকা অংশ কী আছে। হচ্ছে পারাবাদ বা পায়রা একটি পাখি। এই পায়রাকে দূত করার কথা পৃথিবীর নানা দেশের ইতিহাসে আমরা জানতে পারি। বর্তমান চলচ্চিত্রেও পায়রাকে দূত করার প্রসঙ্গ আছে। এমনকি শাসন ব্যবস্থার অপরাধ দমন শাখায় ইদানিংকালে টিয়া পাখির দৌত্য প্রচলিত। কিন্তু অপ্রাণীবাচক মেঘকে যখন দূত হিসেবে কল্পনা করা হয় তখন সেটি এক ভিন্ন মাত্রা লাভ করে। মেঘ তখন জলধর নয়, বিরহী যক্ষের সহোদরত্বে উত্তীর্ণ হয়। যক্ষপত্নী অজান্তেই হয়ে যায় ভাতৃজায়া। কবিনাং কালিদাসঃ শ্রেষ্ঠঃ বা কবিষু কালিদাসঃ শ্রেষ্ঠ, যাই বলা হোক না কেন, সপ্তদশাক্ষরা অর্থাৎ 17টি অক্ষর বিশিষ্ট মন্দাক্রান্তা ছন্দে রচিত কবি কালিদাসের মেঘদূতম গীতিকাব্য হিসেবে সকল অনুভবী জনের কাছে সমাদৃত। কবির জন্মস্থান ও জন্ম সময় বিষয়ে মতৈক্যে পৌঁছানো সম্ভব না হলেও সাধারণভাবে মনে করা হয় যে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের রাজসভার নবরত্ন এর তিনি ছিলেন অন্যতম। তার 4টি কাব্য হল মেঘদূতম, ঋতুসংহার, কুমারসম্ভব এবং রঘুবংশ। 3টি নাটক হল অভিজ্ঞান শকুন্তলম, মালবিকাগ্নিমিত্রম এবং বিক্রমবর্ষীয়ম। বর্তমান পাঠ্যাংশটি মেঘদূতম কাব্যের প্রথম সর্গের অন্তর্ভুক্ত অর্থাৎ পূর্ব মেঘের অন্তর্ভুক্ত। সাময়িক কর্তব্যচ্যুতির কারণে কুবেরের অভিশাপে যক্ষ তার প্রিয়তমার কাছ থেকে নির্বাসিত। বিরহী মন প্রিয়ার দীর্ঘ অদর্শনে কাতর। বর্ষাকালে আকাশে অলকাপুরীর দিকে মেঘ ভেসে যেতে দেখে তার মন ব্যাকুল হয়। তাই সে মেঘকেই দূত করে পাঠায় তার প্রেয়সীর কাছে। তার বিরহী হৃদয়ের অনুভূতির বার্তা পৌঁছে দিতে কল্পনায় অচেতন মেঘ হয়ে ওঠে চেতনা সম্পন্ন সজীব প্রাণ। আমাদের পাঠ্যাংশের অন্তর্ভুক্ত যে কটি শ্লোক রয়েছে তার মধ্যে আমরা 3টে চরিত্র পাব। এক হচ্ছে যক্ষ, অপর একজন হচ্ছে কুবের এবং মেঘ। এই 3টি চরিত্র আমরা এখান থেকে পাব। তো প্রথমেই আমরা দেখে নেব শ্লোকে কি বলা হয়েছে। বলা হয়েছে যে মহাকবি কালিদাস রচিত মেঘদূতম, অর্থাৎ এখানে একটুখানি আলোচনা করে নিই যে এখানে মেঘ এবং দূত ব্যাপারটি কী রকম। অর্থাৎ আমরা
কোনো ব্যক্তিকে যদি কোনো সংবাদ প্রেরণ করতে চাই, বর্তমানে আমাদের যে চলভাস বা চলভাস অর্থাৎ মোবাইল ফোন, টেলিফোন প্রভৃতি ব্যবস্থা রয়েছে। তার পূর্বে ছিল আমাদের টেলিগ্রাম, চিঠি প্রভৃতি। কিন্তু তারও বহু পূর্বে আমরা শুনেছি যে পাখি অর্থাৎ পায়রা, টিয়া প্রভৃতির ব্যবহার ছিল। তো এখানে কুবের যক্ষকে 1 বছরের জন্য নির্বাসিত করেছে অলকাপুরী থেকে সুদূর রামগিরি পর্বতে, যে দূরত্বটা কম ছিল না এবং কোনো মাধ্যম ছিল না যক্ষ তার প্রিয়ার কাছে সংবাদ প্রেরণ করবে সে কীরকম আছে বা তার পত্নী কেমন আছে জানার জন্য। তাই হঠাৎ পর্বতে আষাঢ় মাসে মেঘকে দেখে তাকে ভ্রাতা বলে সম্বোধন করে সেই মেঘকে অর্থাৎ অচেতন সেই মেঘকেই দূত রূপে নিয়োগ করে তার ভাতৃ জায়া অর্থাৎ যক্ষের যে পত্নী অলকাপুরীতে রয়েছে সেখানে প্রেরণ করবার ইচ্ছা প্রকাশ করেছে, অর্থাৎ যক্ষের কুশল সংবাদ যাতে এই মেঘ দূত হয়ে তার পত্নীর কাছে সংবাদ নিয়ে যায়। অর্থাৎ যক্ষ মেঘের মাধ্যমে তার পত্নীর কাছে যে সংবাদ প্রেরণ করবার ইচ্ছা প্রকাশ করেছিলেন সেটাই এখানে এই পূর্ব মেঘের বিষয়বস্তু। অর্থাৎ পূর্ব মেঘে রয়েছে রামগিরি পর্বতে যক্ষের বর্ণনা এবং উত্তর মেঘে পাই আমরা অলকাপুরীর বর্ণনা এবং তার পথের কিছু বর্ণনা, এবং পথের কিছু বর্ণনা আমরা পূর্ব মেঘেও পাব বিশেষ কিছু কিছু শ্লোকের মধ্যে। তো আমরা প্রথমেই দেখে নেব এই শ্লোকে কি বলা হয়েছে। কশ্চিৎ কান্তা বিরহ গুরুণা স্বাধিকারো প্রমত্তঃ শাপেনাস্তাং গমিত মহিমা বর্ষভোগ্যেন ভর্তুহু যক্ষশ্চক্রে জনকতনয়া স্নানপূর্ণ উদাকেষু স্নিগ্ধ ছায়াতরুষু বসতিং রামগির্যাশ্রমেষু। কি বলা হচ্ছে যে কশ্চিৎ কোনো এক, কান্তা বিরহ অর্থাৎ কান্তা মানে স্ত্রী, অর্থাৎ এখানে যক্ষের স্ত্রী হচ্ছে কান্তা বিরহ গুরুণা অর্থাৎ স্ত্রীর অদর্শনজনিত যে দুঃখ সেই দুঃখ কি হয়েছে ভীষণ আকারে ধারণ করেছে, অর্থাৎ অতিশয়ভাবে কি হয়েছে স্বাধিকারও প্রমত্ত। বলা হচ্ছে নিজের যে অধিকার বা কর্তব্য কর্ম সেই কর্তব্য কর্ম থেকে প্রমত্তঃ বিচ্যুত হয়ে বা ভুলে গিয়ে। তারপরে কি বলা হচ্ছে সাপে নাস্তং সাপেন অস্তং গমিত মহিমা সাপেন অস্তং গমিত মহিমা। সাপেন অর্থাৎ অভিশাপের দ্বারা, কার অভিশাপের দ্বারা কুবেরের, অর্থাৎ অভিশাপের দ্বারা বা রাজ নির্দেশের দ্বারা। অস্তঙ্গমিত মহিমা যার সমস্ত মহিমা অস্ত গেছে বা খর্ব হয়েছে। বর্ষভোগ্যেন ভর্তুহু বর্ষভোগ্যেন অর্থাৎ
বলা হচ্ছে যে 1 বৎসর কাল পর্যন্ত ভোগের দ্বারা ভর্তুহু প্রভুর অর্থাৎ প্রভু কুবেরের যক্ষ চক্রে যক্ষ চক্রে অর্থাৎ করেছিল চক্রে জনক তনয়া জনক রাজার তনয়া মানে কন্যা স্থান পুণ্য উদকেষু অর্থাৎ বলা হচ্ছে জনক তনয়া স্নান, এখানে দুঃখিত একটু প্রিন্টিং মিস্টেক আছে, যে জনক তনয়া স্থান হবে না, এটা হবে স্নান। জনক তনয়া স্নান পুণ্য উদকেষু, তাহলে জনক রাজার যে কন্যা স্নান করার ফলে কী হয়েছে, পুণ্য পবিত্র হয়েছে, উদকেষু জল সমূহ, অর্থাৎ জনক রাজার কন্যা সীতা এই রামগিরি পর্বতের কাছ থেকে বয়ে যাওয়া সেই নদীতে স্নান করার ফলে অত্যন্ত পবিত্র হয়েছে এখানকার জল। স্নিগ্ধ ছায়া তরুষু বসতিং রাম গিরি আশ্রমেষু। স্নিগ্ধ ছায়া তরুষু অর্থাৎ স্নিগ্ধ অর্থাৎ শান্ত বা আরামদায়ক, ছায়া তরুষু বৃক্ষ সমন্বিত, বৃক্ষ ছায়া সমন্বিত বা পল্লব দ্বারা আচ্ছাদিত। বসতিং বাস করছে, রামগিরি আশ্রমেষু রামগিরি পর্বতের যে চিত্রকূট যে আশ্রমে যক্ষ রয়েছে, সেই চিত্রকূট আশ্রমে, যেটি রামগিরি পর্বতের সন্নিকটে অবস্থিত, সেখানে বসবাস করছে। আমরা শ্লোকটি যদি একটু শ্লোকের অন্তর্ভুক্ত পদগুলোকে যদি একটু সাজিয়ে নিয়ে আমরা অর্থ করবার চেষ্টা করি, তাহলে কীরকম হবে। বলা হচ্ছে কারো প্রমত্তহ, নিজের অধিকার বা কর্তব্য কর্ম থেকে কি প্রমত্তহ বিচ্যুত হয়ে বা ভুলে গিয়ে, কান্তা বিরহ গুরুনা স্ত্রীকে না দেখার ফলে কি হয়েছে, বা স্ত্রী বিচ্ছেদজনিত বিরহ বা বিরহে, অতিশয় বিরহে, বর্ষভোগ্যেন ভর্তু 1 বৎসর কাল কী হয়েছে, 1 বৎসর কাল ভোগের দ্বারা ভর্তুহু প্রভুর ভর্তুহু শাপেন অভিশাপের দ্বারা, প্রভুর অভিশাপের দ্বারা 1 বৎসর কাল যাবৎ ভোগের দ্বারা অর্থাৎ প্রভুর কুবেরের অভিশাপের দ্বারা, শাপেন অস্তঙ্গমিত মহিমা, তার সমস্ত মহিমা বা গর্ব, মানে যত কিছু মহিমা ছিল সেগুলো খর্ব হয়ে গেছে। তারপরে বলা হচ্ছে কি, কশ্চিৎ যক্ষ, এইরকম কোনো একটি যক্ষ কি করছে, জনকতনয়া স্নান পুণ্য উদকেষু, জনক রাজার কন্যা সীতা স্নানের ফলে সেই পবিত্র যে জল, স্নিগ্ধ ছায়া তরুষু ছায়া শীতল বা পল্লব আচ্ছাদিত শান্ত আরামদায়ক, রামগিরি আশ্রমেষু রামগিরি পর্বতের চিত্রকূট যে আশ্রমে বসতিং চক্রে বসবাস করছিল। অর্থাৎ কোনো এক সদ্য বিবাহিত যক্ষ নিজের কর্তব্য কর্মে অবহেলা করার ফলে নিজ প্রভু কুবেরের ক্রোধে কি হয়েছে, 1 বৎসর কাল যাবৎ স্ত্রীর বিচ্ছেদ বিরহ সাপের ফলে অভিশাপের ফলে ছায়া শীতল যে পল্লব আচ্ছাদিত রামগিরি পর্বতের যে চিত্রকূট আশ্রমে বাস করতে বাধ্য হল। তবে এই স্থানের যে জল, সেটা জনক রাজার কন্যা সীতা দেবীর স্নানে
পবিত্র হয়ে আছে। বলা হচ্ছে যে অলকা অধিপতি কুবেরের অভিশাপে 1 বৎসর কালব্যাপী নির্বাসিত জীবনযাপন যদিও খুবই কষ্টের, তবুও একটা বিষয়ে মানসিক শান্তি বিদ্যমান। কেননা এই রামগিরি আশ্রমে জনদুহিতা সীতাদেবী বেশ কিছুদিন অবস্থান করেছিলেন। তার মতো সতী সাধ্বী রমণের পদধূলি দ্বারা পবিত্র আশ্রমে বাস করাও অত্যন্ত পুণ্যের ফল। তিনি মাল্যবতীতে স্নান করতেন, অর্থাৎ এই রামগিরি পর্বতের যে চিত্রকূট আশ্রমের সন্নিকটে বয়ে যাওয়া যে মাল্যবতী নদী, সেখানে স্নান করতেন। তাই তার জলও অতি পবিত্র। সেই পবিত্র জলে স্নান করে যক্ষ মানসিক অবসাদের নিরসন ঘটাতে পারবে বলে মনে করা হয়েছে। পরবর্তী শ্লোকে কি বলা হয়েছে? বলছে তস্মিন্নদ্রৌ পতিচিৎ, এটা হবে অবলা, লয়ের জফলাটা হবে না, পতিচিৎ অবলা বিপ্রযুক্ত সকামী নিত্যমাসান কনক বলয় ভ্রংশ রিক্ত প্রকোষ্ঠ আষাঢ়স্য প্রথম দিবসে মেঘম আশ্লিষ্ট সানুং বপ্রকীরা পরিণত গজ প্রেক্ষণীয় দদর্শ। ওই যে তস্মিন নদ্রৌ, সন্ধি বিচ্ছেদ করলে কী হবে? তস্মিন অদ্রৌ কথিচিৎ অবলা বিপ্রযুক্ত সকামী নিত্যমাসান কনক বলয় ভ্রংশ রিক্ত প্রকোষ্ঠ আষাঢ়স্য প্রথম দিবসে মেঘম আশ্লিষ্ট সানুং বপ্রকীরা পরিণত গজ প্রেক্ষণীয় দদর্শ। বলা হচ্ছে তস্মিন অদ্রৌ, তস্মিন অদ্র অর্থাৎ অদ্র মানে রামগিরি পর্বতে, তস্মিন সেই রামগিরি পর্বতে, যে রামগিরি পর্বতে চিত্রকূট আশ্রমে যক্ষ নির্বাসিত হয়ে রয়েছে 1 বৎসর কালের জন্য, সেই রামগিরি পর্বতে কথিচিৎ অর্থাৎ বলছে যে কথিচিৎ অর্থাৎ কিছু বা কয়েক, অবলা অর্থাৎ অবলা বলতে এখানে বলা হয়েছে যে স্ত্রী, যে অবলা বিপ্রযুক্ত স্ত্রী সান্নিধ্য অর্থাৎ যক্ষ পত্নী, যক্ষ তার পত্নীর কাছ থেকে, পত্নীর সান্নিধ্য থেকে যে বিরত হয়েছে বা পত্নীর সান্নিধ্য থেকে যে বিচ্ছেদ হয়েছে, সকামী সেই কামী বা কামনাপ্রবণ সেই যক্ষ নিত্যা অতিক্রম করে মাসান মাস কনক বলয় সোনার যে বালা বা চুড়ি, ভ্রংশ অর্থাৎ বলা হচ্ছে যে খুলে পড়ে যাচ্ছে, রিক্ত প্রকোষ্ঠ তার যে বাহু বা হাত সেটা রিক্ত অর্থাৎ শূন্য হয়ে গেছে। প্রকোষ্ঠ মানে হচ্ছে এখানে অনেকটা ক্ষীণতা প্রাপ্ত হওয়া বা শুকিয়ে যাওয়ার ফলে তার বাহু ক্ষীণ হয়ে গেছে, এরকম। আষাঢ়স্য প্রথম দিবসে, আষাঢ় মাসের প্রথম দিনে, মেঘম আশ্লিষ্ট সানুং পর্বতের যে চূড়ায় আচ্ছাদিত, বপ্রকীরা পরিণত গজ, বপ্রকীরা অর্থাৎ দাঁত দিয়ে পার্বত্য মৃত্তিকা উৎখাত করা আর কি, পরিণত গজ প্রাপ্তবয়স্ক হাতির মতো কি প্রেক্ষণীয় দদর্শ দেখতে পেল। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে পরিণত হাতির মতন কাকে দেখতে পেয়েছে? মেঘকে, অর্থাৎ মেঘের যে আকৃতি, অর্থাৎ এখানে মেঘের আকৃতির বর্ণনা করা হলো যে মেঘের আকৃতি কীরকম? পরিণত হাতির মতো, যে হাতি দাঁত দিয়ে পার্বত্য মৃত্তিকা উৎখাত করছে, সেরকম প্রাপ্তবয়স্ক হাতির মতো মেঘের আকৃতি। আমরা শ্লোকটিকে সাজিয়ে নিলে কীরকম অর্থ দাঁড়াবে? বলা হচ্ছে অবলা প্রযুক্ত, অবলা অর্থাৎ স্ত্রী থেকে বিচ্ছেদ জনিত
সকামী সেই কামনাপ্রবণ যক্ষ কী হয়েছিল? কনক বলয় ভ্রংশরিক্ত প্রকোষ্ঠ, অর্থাৎ সেই যক্ষের হাত থেকে, অর্থাৎ রিক্ত প্রকোষ্ঠ, তার বাহু রিক্ত বা ক্ষীণতাপ্রাপ্ত হওয়ার জন্য কী হয়েছিল? ভ্রংশ খুলে পড়ে গিয়েছিল। কনক বলয় সোনার যে বালা বা ছুরিটি। আষাঢ়স্য প্রথম দিবসে, এই আষাঢ়স্য প্রথম দিবসে এই পদটিকে নিয়ে বিশেষ কিছু কিছু মত রয়েছে। বলছে প্রথম দিবসে শব্দটি প্রসঙ্গে পণ্ডিতগণ ভিন্ন ভিন্ন কিছু মত পোষণ করেছেন। কেউ কেউ বলেছেন আষাঢ়ের প্রথম দিনে, আবার কারো বা মতে প্রথম দিবসে, প্রথম দিবসে না করে এটা প্রথম দিবসে বা আষাঢ়ের শেষ দিনে বা শ্রাবণ মাসের প্রথম দিকে, আবার কারো মতে আষাঢ় মাসের প্রথম ভাগে। তো এই আষাঢ়স্য প্রথম দিবসে এই পদটি নিয়ে বিভিন্ন পণ্ডিতগণ ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন। তা বলা হচ্ছে যে আষাঢ়স্য প্রথম দিবসে, আষাঢ় মাসের প্রথম দিনে মেঘকে কি হয়েছে? যে আশ্লিষ্ট সানুং, অর্থাৎ কি বলা হলো? যে কনক বলয় ভংশ রিক্ত প্রকোষ্ঠ, অর্থাৎ তার হাত শূন্য হওয়া, ক্ষীণতাপ্রাপ্ত বাহু ক্ষীণতাপ্রাপ্ত হওয়ার কারণে তার সোনার বালাটি হাত থেকে মানে খসে পড়ে যাচ্ছিল বা খুলে পড়ে যাচ্ছিল। তারপর কি বলছে? যে তস্মিন অদ্রৌ, সেই পর্বতে কতিচিৎ মাসান নিত্যা, অর্থাৎ সেই রামগিরি পর্বতে কিছু মাস অতিক্রম করার ফলে আষাঢ়স্য প্রথম দিবসে, হ্যাঁ, বা আষাঢ়স্য প্রথম দিবসে, যে আষাঢ় মাসের প্রথম দিনে আশ্লিষ্ট সানুং, পর্বতের চূড়াতে বা পর্বতের সানু প্রদেশে কী হয়েছে? যে বপ্রকীরা পরিণত গজ, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হাতির মতো কী হয়েছে? দাঁত দিয়ে যে পার্বত্য মৃত্তিকা উৎখাত করতে সমর্থ, এরকম প্রাপ্তবয়স্ক হাতির মতো কী হলো? প্রেক্ষণীয়ং মেঘং দদর্শ, এই রকম কী হয়েছিল? সে মেঘকে দেখতে পেয়েছিল। তাহলে এখানে আমাদের কি বলা হচ্ছে এই শ্লোকটির আলোচনাতে? বলা হচ্ছে সদ্য বিবাহিত যক্ষ স্ত্রী সংসর্গ থেকে বিচ্যুত হয়ে মানসিকভাবে বিপর্যস্ত। স্ত্রী চিন্তায় জাগরণ দশাপ্রাপ্ত যক্ষ এতটাই কৃশতাপ্রাপ্ত হয়েছিল যে তার হাতের যে সোনার যে বলয় বা বালাগুলি হাত থেকে পড়ে গিয়েছিল। মানসিক চিন্তায় চিন্তিত ওই কামী আষাঢ়ের প্রথম দিনে পর্বতের সানু প্রদেশে একখণ্ড মেঘকে দেখতে পেয়ে তাকেই দৌত্য কর্মে বা দূত রূপে নির্বাচন করতে বা নিয়োগ করতে প্রবৃত্ত হয়েছিল। চেতন অচেতনের জ্ঞান বিবর্জিত ওই যক্ষ গমনশীল ওই মেঘকেই দূত হিসেবে নির্বাচন করে প্রিয়ার নিকট প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করেন।